পুঁজিবাজারের জন্য বাজেট কেমন হলো? যেগুলি চেয়েছি সেগুলির হয়তো রিফ্লেকশন আসেনি, কিন্তু এটা একটা প্রায়োরিটি, সেটা হচ্ছে বড় জিনিস। আমাদের ট্রেডটা এখন T+2-তে হয়, সেটা সরকার বাজেটে বলছে T0-তে নিয়ে আসবে। ডিএসসি কি রেডি? তো T+1 আমাদের আগে যাওয়া উচিত, যে তারপরে দেন উই নিড টু ফাইন্ড আউট যে আমরা T+0-তে যেতে পারবো কিনা, কিপিং দ্য ফরেন ইনভেস্টার্স ইস্যুজ ইন মাইন্ড। বাট T+1-এ ইমিডিয়েটলি আমরা অ্যাকচুয়ালি 2 দিন আগে উই হ্যাড এ মিটিং উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক গভর্নর, ভেরি মাচ T+1-এ উই কুড অ্যাকচুয়ালি মুভ উইদিন এ মান্থ। যে বাজেট হয়েছে তাতে আসলে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাজারের আপনি কি দেখতে পাচ্ছেন? এই আগামী 1 বছর আমরা আশা করছি যে এগুলির পজিটিভ ইম্প্যাক্ট হবে, যে মার্কেট ভলিউমটা বাড়বে। বাট অবশ্যই আমরা আবারও বলবো যে কর্পোরেট যে ট্যাক্সটা, সেটা একটা ইনসেন্টিভ দেওয়া হোক ফর দ্য নন লিস্টেড বিগ কোম্পানিজ টু বিকাম লিস্টেড। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, গতকাল 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে পুঁজিবাজার নিয়ে আসলে কি থাকছে, বাজেট কি পুঁজিবাজার ফ্রেন্ডলি হলো কিনা, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের যারা সংশ্লিষ্ট তারা বাজেটে অনেক কিছু চেয়ে থাকেন, বিশেষ করে ফিসক্যাল সুবিধা চেয়ে থাকেন, সেই সুবিধাগুলো পাওয়া গেল কিনা, এই বাজেটের প্রতিক্রিয়া আসলে পুঁজিবাজারে কী ধরনের হতে পারে, এইসব বিষয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনা আমাদের সাথে অংশ নিচ্ছেন ঢাকা ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। পুঁজিবাজারের জন্য বাজেট কেমন হলো? আমরা মনে করি যে পুঁজিবাজার দিক থেকে আপনি যদি দেখেন, যে আমি আরেকটু লেট মি টেক এ স্টেপ ব্যাক, যে এই সরকার যখন আসে তখন একটা ম্যানিফেস্টো দিয়ে আসছে ওনারা, যখন ইলেকশনে আসে ম্যানিফেস্টোর সময় কিন্তু পুঁজিবাজারের যে কাভারেজটা ছিল, দ্যাট ওয়াজ দ্য, আমরা মনে করি যে দ্য হাইয়েস্ট নাম্বার অফ প্যারামিটার্স দে সেট ফর দেমসেলস, যে আমরা আসলে এই কাজগুলি করব। এবং কালকে যখন বাজেটটা ডিক্লেয়ার হলো, আমরা ওইটারই রিফ্লেকশন কালকে দেখতে পেরেছি। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আমাদের জন্য স্বস্তির জিনিস, যে সেটা হচ্ছে একটা বাজেট বক্তৃতা পুঁজিবাজারের যে ইনক্লুশনটা ছিল, সেটা একটা বড় আপনার টাইম অ্যালোকেশনের দিক থেকেও একটা বোধহয় হাইয়েস্ট টাইম ওয়াজ অ্যালোকেটেড, ইফ ইউ লুক ব্যাক অল দ্য বাজেট স্পিচেস। তো সেখান থেকে আমরা এখন বিশ্বাস করি যে এই পুঁজিবাজারটা ফর দিস গভর্নমেন্ট ইজ এ প্রায়োরিটি। যেটা ওনারা বলে আসছে সেটা আমরা আশা করি বাস্তবে দেখতে পারবো। আর এর মধ্যে আপনার অনেক কিছুতে আমরা দেখতে পেরেছি, কিন্তু কালকে বাজেটে মনে হলো যে যদিও যে আমরা সব যেগুলি চেয়েছি সেগুলির হয়তো রিফ্লেকশন আসেনি, কিন্তু এটা একটা প্রায়োরিটি, সেটা হচ্ছে বড় জিনিস। যে এখন মাত্র বাজেট পেশ হলো, বাজেট পাস হওয়ার পর্যন্ত ধরেন আমাদের হাতে আরও 20 দিন সময় আছে। আমরা উইল গো ব্যাক টু দ্য গভর্নমেন্ট যে ফর সার্টেন ইস্যুস। আমরা আশা করবো যে ওই বিষয়গুলি যদি বিবেচনা আনা হয়, তাহলে পুঁজিবাজারের জন্য আগামী 1 বছর উড বি এ গ্রেট ইয়ার। সবসময় পুঁজিবাজারের যখন ওই এনবিআর এর সাথে আলোচনা হয়, একটা জিনিস বলা হয় যে কর্পোরেট কর হারে একটা পার্থক্য তৈরি করা লিস্টেড এবং নন লিস্টেডের মধ্যে। সেই জায়গাতে আপনাদের আসলে কি মনে হচ্ছে যে কর্পোরেট, সরকার বলছে যে ভালো ভালো কোম্পানি লিস্টেড করার জন্য তারা উদ্যোগ নেবে, এটাকে একটু সহজ হবে না আর একটু কঠিন হয়ে যাবে যদি কর্পোরেট কর হার আসলে আগের মতোই থেকে যায়? আমাদের এবার যেই বাজেট মিটিং ছিল উইথ এনবিআর, সেখানে কিন্তু আমাদের খুব কম সংখ্যক দাবি ছিল বা প্রপোজাল ছিল। যে দাবির চেমগুলি প্রপোজাল ছিল, এর মধ্যে প্রধান যে প্রপোজাল ছিল সেটা হচ্ছে যে আপনার এই কর যে দ্য ট্যাক্স রেট বিটুইন দ্য লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানিজ, এটা আরেকটু স্প্রেডটা আরেকটু বাড়ানো হোক। কেন বাড়ানো হোক? কারণ আমাদের এখানে ইনভেস্টেবল স্টক খুবই সামান্য, এখন কমে যাচ্ছে দিন দিন। এখন এই ইনভেস্টেবল স্টকটা যদি আমরা না বাড়াতে পারি, তাহলে তো বাজারের যেই ডেপথ বা ব্যাপ্তিটা আমরা বাড়াতে পারছি না। এবং সেটা বাড়ানোর জন্য তাহলে আমাদেরকে নতুন কোম্পানি আনতে হবে। এবং নতুন কোম্পানি আনার জন্য ধরেন আপনি ইউ হ্যাভ বিন রানিং এ কোম্পানি ফর 20 ইয়ার্স, গ্রেট কোম্পানি, বিগ কোম্পানিজ, প্রফিটেবল কোম্পানি। এখন আপনাকে যদি একটা ইনসেন্টিভ না দেওয়া হয়, তাহলে তো আপনার একটা ফ্যামিলি কোম্পানি আপনি এসে পাবলিকের সাথে শেয়ার করবেন, এবং এটাই হচ্ছে আমাদের মার্কেটে। তা আমরা সেটা খুব জোর দিয়েছিলাম, প্রতিবারই দিই। আমরা আশা করেছিলাম যে কিছু একটা হয়তো ছাড় দেওয়া হবে, সেটা বাজেটে আসেনি। কিন্তু আমরা এখন উই উড লাইক টু গো ব্যাক টু দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার, যে এটা আরেকটু রিকনসিডার করার জন্য, যে অ্যাটলিস্ট 1%ও যদি স্প্রেডটা দেওয়া হয়, তাহলে দ্য মেসেজ উইল গো টু দ্য এন্টারপ্রিনিয়ার্স যে ওনারা এখানে একটা ইনসেন্টিভ পাবে।
একটা জায়গায় অর্থমন্ত্রী বলেছেন ভালো সম্ভাবনাময় কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয়, অনুমোদন ও প্রতিপালন সংক্রান্ত অস্পষ্টতা কমানো হবে। এই জায়গায় আসলে আপনার মনে হয় কি করার আছে, সুযোগ আছে? প্রথম হচ্ছে যে ধরেন আমাদের দেশে একটা কোম্পানি লিস্টেড হতে প্রায় 2 বছর সময় চলে যায়। কারণ হচ্ছে যে একই কাজটা যে একটা কোম্পানি, আপনার যদি ধরেন ইউ আর এ কোম্পানি, আপনি ইউ ওয়ান্ট টু গেট ইউর সেলফ লিস্টেড, ডিএসসিতে প্রথমে আপনি আসেন, ডিএসসি বা সিসিতে, সেখান থেকে আপনার বিসিকে যেতে হয়। একই কাজটা আপনাকে 2-3বারও করতে হয়। এর মধ্যে আপনার ধরেন অডিটের যেই এক্সপায়ারি থাকে সেটা এক্সপায়ার করে, তারপর আপনাকে আবার রিঅডিট করতে হয়। তো এটার একটা মানে ইটস অ্যান এন্ডলেস প্রসেস। এটাও একটা ডিসকারেজমেন্ট ফর দ্য এন্টারপ্রেনিয়ার। পাবলিক ইস্যুতে অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি তো এখন আমরা এটা দেখিনি। পাবলিক ইস্যু রুলস হয়েছে তাও 6 মাস, কিন্তু এখন পর্যন্ত একটা আইপিও জমা পড়েনি। তো বাজেট বক্তৃতায় যেটা এমফাসাইজ করা হয়েছে, ধরেন আপনি যদি ইফ ইউ লুক অ্যাট ইন্ডিয়া অর পাকিস্তান, শ্রীলঙ্কা, সেখানে এটাকে মানে 180 দিন থেকে 90 দিন থেকে 180 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট করে ফেলে। তা আমরা সেটাকে 180 দিনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। তো এই বাজেট বক্তৃতায় এটা আসাতে যেটা হলো যে এখন আমরা আশা করবো যে একটা কমন প্ল্যাটফর্ম থাকবে, যে একবারই অ্যাপ্লিকেশনটা হবে, একবারই স্ক্রুটিনি হবে, একবারই আপনার যদি ফার্দার কোয়ারিজ থাকে সে প্রসেসটা মানে সহজীকরণ করা হবে সেটা যেটা, এবং ওই টাইম ফ্রেমটাকে কমিয়ে আনা হবে। যে 2 বছর যেটা ছিল সেটার থেকে 180 দিনের মধ্যে যদি আমরা আইপিও ইফ ইউ ক্যান গেট দেম লিস্টেড, তাহলে আমরা আগামী 2 বছরের মধ্যে আশা করছি কিছু নতুন আইপিও মার্কেটে পাবো। আরেকটা বিষয় অর্থমন্ত্রী জোর দিয়েছেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর জন্য পেনশন তহবিলের কথা বলছেন, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াবেন। এই জায়গাটা আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগে অনেক দুর্বলতা রয়েছে, যে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছিল তাদের ফান্ড মিসম্যানেজমেন্ট হয়েছে। আবার ভালো যারা দীর্ঘমেয়াদী, আসলে অনেক সময় বলা হয় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে, তাদের আচরণ আমরা রিটেইলদের মতো দেখেছি। এই জায়গায় কোনো বার্তা পেলেন কিনা যে আসলে সরকার কি বলতে চাচ্ছে? আমাদের মার্কেটের অনেকগুলি দুর্বলতার মধ্যে একটা দুর্বলতা হচ্ছে যে ইট ইজ রিটেল বেসড মার্কেট, রিটেল ডমিনেটেড মার্কেট। এটার থেকে তো বেরিয়ে আসার চেষ্টা আমরা করছি, এবং যদি করতে হয় তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করতে হবে। আমরা অনেক দিন ধরে বলে আসছি, এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। বাট আপনি যেটা বললেন কারেক্টলি, যে এখানে যেহেতু ফান্ড মিসম্যানেজড হয়েছে, আপনার দ্য পিপল ওয়ার বা দ্য ইনভেস্টার্স ওয়ার মানে ব্যাডলি ডিপ্রাইভড, যার জন্য ইন্ডাস্ট্রিটা গ্রো করে নাই। এখন এই ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ছাড়া এই ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট করাটা আসলে ইট ইজ নেক্সট ইম্পসিবল। আপনাকে ইনস্টিটিউশনাল বেসড ইনভেস্টর তৈরি করতে হবে, এবং সেখানে যেটা করতে হবে যে রিটেল ইনভেস্টরদেরকে আপনাকে চ্যানেল করতে হবে টু দ্য এমসিস, টু দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থ্রু দ্য এমসিস। এই জায়গাটা যে সরকার যে এখন এমফাসাইজ করছে, যে সরকার রিয়েলাইজ করেছে যে এই মার্কেটটার এই যে ট্রান্সফরমেশনটা ফ্রম দ্য রিটেল টু দ্য ইনস্টিটিউশনাল, এটা করতে, এবং সেটা করতে হলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ভেহিকেল। তা আমরা এটা আমরা পূর্ণ সমর্থন করি, এবং আমরা এটা দেখতে চাই যে এটা ইফেক্টিভলি কাজ হচ্ছে। সরকার বাজেট প্রস্তাবনায় বলেছে যে বন্ড মার্কেটের সম্প্রসারণ করতে, সাথে মিউনিসিপ্যাল যে বন্ড থাকে সেটা ছাড়ার ব্যাপারে 2022-23-এর দিকে একবার এটা নিয়ে কথা উঠেছে যে মিউনিসিপ্যাল বন্ডই হবে। এই বন্ডটা ইস্যুতে আপনারা কোনোই দেখছেন, মানে কাঠামোগত কোনো রেডিনেস দেখছেন? না, আমরা রেডিনেসটা দেখছি না, কিন্তু এই প্রথম এটা কিন্তু বাজেট স্পিচে উঠে আসছে। আচ্ছা, এখন কেন রেডিনেসটা দেখছি না? যে মিউচুয়াল ফান্ড বন্ডের প্রথম ব্যারিয়ার হচ্ছে মিউনিসিপ্যালিটি বন্ডের প্রথম ব্যারিয়ারটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট, যেটা সেখানে এই ধরনের বন্ড ইস্যু করার ব্যাপারে রেস্ট্রিকশন আছে। তো সেখান থেকে এটা বেরিয়ে আসতে হবে। এটা আপনার প্রথমে স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়, যেটা সেখান থেকে পার্লামেন্টে এটা আপনাকে মানে এই প্রভিশনটা ক্রিয়েট করতে হবে যে আপনি অ্যাজ এ মিউনিসিপ্যালিটি ইউ ক্যান ইস্যু বন্ডস, তারপরে মিউনিসিপ্যালিটি বন্ডটা আপনার ইস্যু করতে পারবেন। বাট মিউনিসিপ্যালিটি বন্ডের চেয়েও বড় জিনিসটা হচ্ছে যে বন্ড মার্কেটটাকে ক্রিয়েট করতে হবে, যেটা সরকার বলছে এবং আমরা বলছি। কারণ আপনার যদি ডিপেন্ডেন্সি অন দ্য ব্যাংক থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে তো বন্ড মার্কেট ছাড়া উপায় নেই। ইকুইটি ইজ অ্যান অপশন, বাট বন্ড ইজ এ নেসেসিটি। তো বন্ড মার্কেটটা প্রথমে ডেভেলপ করতে হবে। এই বন্ড মার্কেট ডেভেলপ করার সাথে আপনার সেটার প্যারিফেরাল হয়তো মিউচুয়াল ফান্ড, মিউনিসিপ্যালিটি বন্ড পরে আসবে। তো বন্ড মার্কেটটা আমাদেরকে ফার্স্টে ডেভেলপ করা উচিত। না, স্থানীয় সরকারের বিভিন্ন উইংয়ে, যেটা আমরা আসলে পৌর বন্ডের কথা বলছি, এইটার বিভিন্ন জায়গায় সরকার থেকে কিন্তু প্রচুর টাকা নিতে হয়।
আবার তারা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট করে সেগুলো অনেকগুলো প্রফিটেবল হয়। সেই ক্ষেত্রে এই বন্ড যদি আপনি বলছিলেন যে স্থানীয় সরকার যদি একটা চেঞ্জ করে সেই ক্ষেত্রে হয়তো বা সম্ভব। এইটার কি আসলে অনেক বড় মার্কেট হতে পারে কিনা আমাদের দেশের দুই সিটি, ঢাকাতেই যদি বলি দুই সিটি কর্পোরেশন অনেক উন্নয়ন কাজ করে, তাদের মার্কেট করে, এই জায়গাতে আর্নও জেনারেট করে, সেই জায়গায় আসলে অনেক বড় সুযোগ রয়ে গেছে। ইন দ্য লং টার্ম বাট নট ইন দ্য শর্ট টার্ম আর মিড টার্ম। কেননা সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে মিউনিসিপ্যালিটির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা এখন তো আমার মনে হয় না মানে প্র্যাকটিক্যালি আমরা কিছু দেখি। এখন যেটা হয় যেমন একটা বাজেট করে, বাজেট গভর্নমেন্টের বাজেটের অ্যালোকেশন আসে বা উন্নয়ন তহবিল থেকে আসে বা জেলা পরিষদের মাধ্যমে আসবে, সেটা ওনারা খরচ করে বছর শেষে একটা হিসাব দিয়ে দেয়। কিন্তু আপনি যখনই বন্ড ইস্যু করতে যাবেন তখন আপনাকে ইউ হ্যাভ টু অ্যাক্ট এজ এ কর্পোরেট। তো সেখানে আপনার ওনাদের যে ফাইন্যান্সিয়াল বা ব্যালেন্স শিট যেটাকে আমরা বলি সেটাকে স্ট্রং করার জন্য যা যা করার দরকার, হ্যাঁ, সেখানে আপনি ধরেন যে বন্ডটা রেইজ করবেন আপনাকে পর্যাপ্ত আয় দেখাতে হবে টু রিপে টু সার্ভিস দ্য বন্ড, রাইট? এই যে ধরেন আপনার পারসেপশনালি তো এই জিনিসটা আমাদের এখানে এক্সিস্ট করে না। এই জিনিসটা তার মানে হচ্ছে যে আগে মিউনিসিপ্যালিটি যে সিস্টেমটাকে বা এদের যে কাঠামো, এই কাঠামোটাকে চেঞ্জ করতে হবে। আপনি মিউনিসিপ্যালিটি থাকবেন বাট ইউ হ্যাভ টু অ্যাক্ট এজ এ কর্পোরেট। বাজেটে আসছে যে দেশীয় কোম্পানি আঞ্চলিক স্টক এক্সচেঞ্জে লিস্টিং করার, দুই জায়গায় লিস্টিং করার একটা কথা বলা হয়েছে, যে এই তো এটা সম্ভবত যাচাই করার কথা বলা হচ্ছে। এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনার বাংলাদেশি কোম্পানি, আমরা যেটাকে বলি ডুয়েল লিস্টিং, বাংলাদেশি কোম্পানি লিস্টেড, আমি বলছি যে লিস্টেড যারা আছে ওরা, এর মধ্যে অ্যাটলিস্ট আপনার ধরেন 10 থেকে 15টা কোম্পানি আছে, দে আর রেডি টু গেট দেমসেলফ লিস্টেড ইন লাইক সে হংকং, সিঙ্গাপুর, ইন্ডিয়া অর আদার মার্কেটস, রাইট? এবং নন লিস্টেডের মধ্যে অন্তত 4-5টা বড় কোম্পানি আছে, দে ক্যান বি লিস্টেড বোথ ইন ঢাকা অর বাংলাদেশ অ্যান্ড ইন আদার কান্ট্রি। এবং এটা অবশ্যই এক্সপ্লোর করা উচিত, কারণ আমাদের এখানে তো ক্যাপিটাল কনস্ট্রেন্ট আছে, এটা তো মানে অস্বীকার করার উপায় নেই। কারণ আমাদের এখানে এমন কোম্পানি আছে যে লিস্টেড হতে চায় কিন্তু বাংলাদেশ মার্কেটের যে ফান্ডামেন্টাল বেস, সেখানে আমরা ওই কোম্পানিকে রাইট ভ্যালুয়েশনটা দিতে পারবো না। তো সেখানে যারা ওই কোম্পানিটা যেটা করতে পারে যে আপনার একটা স্মল পোর্শন বাংলাদেশে লিস্ট করলো and the other portion can be listed in Singapore or in Hong Kong or any other country, but dual listing যদি করতে হয়, যেমন আমাদের একটা কোম্পানি আছে কিন্তু আপনার লন্ডন স্টক এক্সচেঞ্জে লিস্টেড, অ্যাজ ইউ নো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাট সেটা হচ্ছে জিডিআর। হ্যাঁ, সে কিন্তু বাংলাদেশের যে ডুয়েল লিস্টিং এর সমস্যাটা হচ্ছে যে ধরেন বেক্সিমকো ফার্মার যেটা 27% ইজ লিস্টেড অন দ্য লন্ডন স্টক এক্সচেঞ্জ, বাট এটা নন ফাংজিবল যেটা বলে, যে বাংলা মানে আপনি একই শেয়ারটা দুই জায়গায় ট্রেড হয় না। এই জিনিসটা করতে হবে, এটা একটা বাংলাদেশ ব্যাংকের কাঠামোগত পরিবর্তন করতে হবে, কারণ আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা তো নন কনভার্টেবল। তো সেটাকে কি করবে সেটা বিবেচনা করে, বাট এটা দিস ইজ সামথিং দ্যাট শুড বি প্রায়োরিটাইজ। এটা আমাদের কোম্পানিগুলিকে আরও যদি বড় করতে হয়, গ্লোবাল করতে হয়, এটার কোনো বিকল্প নেই। বিনিয়োগকারীদের দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল, আপনাদেরও বিভিন্ন সময় আলোচনা হয়েছে, যে আমাদের ট্রেডটা এখন T+2-তে হয়, সেটা সরকার বাজেটে বলছে T0-তে নিয়ে আসবে। ডিএসসি কি রেডি? মানে আপনারা কি রেডি? T+0-তে আনার আগে T+1 আনতে হবে, গ্র্যাজুয়ালি আনতে হবে। এটা কিন্তু বাজেট স্পেসে গ্র্যাজুয়ালি বলেছে। হ্যাঁ, তো এটা হ্যাঁ অবশ্যই আনতে হবে, কারণ আপনার আমাদের এখানে জানেন ভলিউমটা একটা মেজর ইস্যু, ভলিউমটা বাড়ানো যাচ্ছে না, হচ্ছে কারণ T+2 সেটেলমেন্টে আপনি আজকে মানে ইফ ইউ সেল সামথিং ইউ উইল গেট দ্য মানি অন T+2, ইফেক্টিভলি T+3। আবার সেম জিনিস আপনি যদি সেল করে দেন, বাই করেন, দেন ইউ উইল গেট দ্য শেয়ারস অন T+3, ইফেক্টিভলি T+3। এটা এই সাইকেলটাকে কমিয়ে আনতে হবে, সারা পৃথিবী কমিয়ে আনছে। তো T+0-তে তো হঠাৎ করে যাওয়া যাবে না, কারণ এখানে ব্যাংকিং সিস্টেমের ব্যাপার আছে, ব্যাংকিং অপারেশনের ব্যাপার আছে, অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার আছে, মার্কেট ইন্টারমিডিয়েট, ইনভেস্টার সবাইকে তো সিঙ্ক করতে হবে, ফরেন ইনভেস্টার। আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের উইকেন্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল উইকেন্ড আর নট সেম, রাইট? তা আমি এখানে উইকেন্ড হচ্ছে আমার শুক্র শনি, আপনাদের এখানে মানে অন্য দেশে হচ্ছে শনি রবি। এখানে একটা প্রবলেম T0-র জন্য। তো T+1 আমাদের আগে যাওয়া উচিত, যে তারপরে দেন উই নিড টু ফাইন্ড আউট যে আমরা T+0-তে যেতে পারবো কিনা, কিপিং দ্য ফরেন ইনভেস্টার্স ইস্যুজ ইন মাইন্ড। বাট T+1-এ ইমিডিয়েটলি আমরা অ্যাকচুয়ালি 2 দিন আগে উই হ্যাড এ মিটিং উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক গভর্নর অ্যান্ড আদার অফিসিয়ালস, যেটা আমরা দাবি করে আসছি যে আমাদেরকে T+1-এ যাওয়ার জন্য কিছু ফ্যাসিলিটেশনের দরকার। উনি বলছে যে মানে উইদাউট গিভিং এ সেকেন্ড থট, উনি বলছে যে আমরা মানে গভর্নর মহোদয় বলছেন যে আমরা এখনই T+1-এ যাওয়ার জন্য আপনাদের যা যা করা দরকার আমরা করে দিচ্ছি। তো T+1 আমরা খুব শীঘ্রই ইচ্ছা করলে যেতে পারি,
এটা স্টক এক্সচেঞ্জের উপরে নির্ভর করছে এখন, এবং বিসেক তো অবশ্যই অন বোর্ড অলরেডি, যে বিসেকও চাচ্ছে যে আমরা T+1-এ যাই। T+1-এ যাওয়ার পরে ধরেন 1 বছর পরে আমরা হয়তো T+2-তে যেতে পারবো, T+0-তে যেতে পারবো কিনা, এবং যেতে হলে তাহলে ফরেন ইনভেস্টরদেরকে আমরা কীভাবে অ্যাকোমোডেট করব সেগুলি আপনার মোটামুটি প্রসেসটাকে স্ট্রিমলাইন করার পরে T+0 চিন্তা করতে পারি, বাট ফর ইয়ার অর টু উই শুড বি অন T+1। যদি এই বাজেট ইয়ারের কথা বলি, এই বাজেট ইয়ারের মধ্যে আপনারা বলছেন T0-তে যাওয়া মানে পসিবল না হলেও T1-এ যাওয়া পসিবল, ভেরি মাচ। T+1-এ উই কুড অ্যাকচুয়ালি মুভ উইদিন এ মান্থ। মার্কেটটা যদি T+1-এ যায় বা T+0-তে যায়, বাজারে লেনদেন বাড়বে হ্যাঁ, এটা অবশ্যই, ধারণা করা আছে। অবশ্যই। কিন্তু যে স্টেবিলিটির কথা বলি সেই জায়গায় কোনো ধরনের মানে নেতিবাচক কোনো কিছু মনে করছেন কেন? কারণ আমাদের বাজারে দেখি একটা ম্যানিপুলেশনের একটা বড় একটা জায়গা রয়েছে। যখন T1 বা T0-তে হয়ে যাবে সেটা কি বাড়বে? সেটেলমেন্ট সাইকেলের সাথে আসলে ম্যানিপুলেশনের কোনো সম্পর্ক নাই। মানে সেটেলমেন্ট সাইকেলটা যদি এগিয়ে আসে তাহলে আপনি যেটা আপনি করতে পারবেন যে আমরা যেটাকে মানে ভ্যালুসিটি সেটা বাড়বে, কিন্তু না শর্ট সেলের কোনো সম্ভাবনা নাই, কারণ আপনার আইন তো থেমে থাকছে। আপনি ইফ ইউ ডু নট হ্যাভ দ্য শেয়ারস ইউ ক্যানট সেল, ইফ ইউ ডু নট হ্যাভ দ্য মানি ইউ ক্যানট বাই, দ্যাট উইল রিমেইন। কিন্তু আপনি যেটা T+2-তে পেতেন, যেটা আমি বললাম যে ইফেক্টিভলি T+3, সেটা একদিন কমে যাচ্ছে। একদিন আগে আপনার টাকা আসছে, আপনার শেয়ার আসছে, লেনদেনের পরিমাণটা বাড়বে, কিন্তু মার্কেট ম্যানিপুলেশন লেনদেনের সাইকেলের সাথে এই যে মার্কেট ম্যানিপুলেশনকে ধরেই তো আসলে জেড ক্যাটাগরিতে একসময় T+9 ছিল, এখন T+3 করে রাখছে, যাতে মানে কেউ বাই করলে ম্যানিপুলেশন করার জন্য একটু পরেই ছেড়ে দিবে বা 2 দিন পরেই ছেড়ে দিবে, এই সুযোগটা না হয়। এটা যেহেতু একদিন আগে আসবে, সেই জায়গায় ম্যানিপুলেশন কি আরেকটু মানে আপনার মাথাচাড়া দিতে পারে? ক্যাটাগরাইজেশন করে বা সেটেলমেন্ট সাইকেল দিয়ে ম্যানিপুলেশন বন্ধ হয় না, এটা আমাদের মার্কেটে তার প্রমাণ, রাইট? আপনি কি জেড গ্রুপের কোনো শেয়ারের ম্যানিপুলেশন বন্ধ করতে পারেন? হ্যাঁ, এটা পারেন না। মানে এটা হচ্ছে কি গভর্নেন্স ইজ এ ডিফারেন্ট ইস্যু, বা সার্ভিলেন্স, গভর্নমেন্ট মনিটরিং, গভর্নেন্স এগুলি হচ্ছে অন্য ব্যাপার, সেগুলি উইক। এটার সাথে ধরেন সাইকেলের কোনো ইয়ে নেই। আর ক্যাটাগরাইজেশন আপনি A, B, Z দিয়েও আমরা কোনো এটা রোধ করতে পারছি না। আমাদের যেটা করা উচিত, মার্কেটটাকে ওপেন করা উচিত, মনিটরিং, সার্ভিলেন্স, গভর্নেন্সটাকে স্ট্রিক্ট করা উচিত। সেদিক থেকে আমরা উই হ্যাভ অ্যাকচুয়ালি ভেরি উইক। সেটা আমাদেরকে নজর দেওয়া উচিত, নট দ্য সাইকেল। আমাদের বাজারে বিদেশি বিনিয়োগের সংখ্যা খুবই কমে গেছে, বিনিয়োগকারীর সংখ্যাও কমছে, বিনিয়োগের পরিমাণও কমে গেছে। আমরা মাঝখানে বিএসসিসি থেকে ক্যাম্পেইনও করা হয়েছে যাতে যারা আমাদের বিদেশে থাকেন, বাংলাদেশে প্রবাসী, তারা যাতে বিনিয়োগ করতে পারেন। এবার বাজেটে একটা কথা বলা হয়েছে যে যারা বিদেশি প্রবাসী আমাদের এখানে বিনিয়োগ করবেন তারা টাকাটা উত্তোলন করে খুব সহজে নিয়ে যেতে পারবেন। এটা কি প্রবাসীদের বিনিয়োগে একটু আকৃষ্ট করবে কিনা? এটাও আমি আমাদের যে গভর্নর মহোদয়ের সাথে যে মিটিংটা হলো সেটা বললাম যে আপনি যদি ইন্ডিয়া পাকিস্তানে দেখেন বা শ্রীলঙ্কা দেখেন, যে ফরেন ইনভেস্টমেন্ট আমরা সারাদিন যেটা বলে আসছি যে উই নিড ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য স্টক মার্কেট, এটার ইনিশিয়াল ক্যাটালিস্ট কিন্তু সবসময় আপনার নন রেসিডেন্টরা হয়। আর্লি 90s-এ ইন্ডিয়াতে প্রথম কিন্তু নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা ইনভেস্ট করে, পাকিস্তানে ইজ অফ দ্য সেম কেস, শ্রীলঙ্কা। আমাদের এখানে যেটা হয়, আমাদের এখানে নন রেসিডেন্ট ইনভেস্টর যারা আছে, নন বাংলাদেশি যারা, ওরা দে হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য মার্কেট, কারণ বাংলাদেশে ধরেন আপনার $30-35 বিলিয়ন তো ওনারা পাঠাচ্ছে। সো দে হ্যাভ অ্যান অ্যাফিলিয়েশন, দে হ্যাভ এ ফিলিং দে উড লাইক টু গেট দ্য মানি ব্যাক টু দ্য কান্ট্রি। কিন্তু এখানে আমি ইনভেস্টমেন্ট পরিবেশটা ক্রিয়েট করতে পারি নাই। তা আমরা যেটা সেন্ট্রাল ব্যাংকে বলছি যে এনআরআইদের জন্য এনআরআইটি যে অ্যাকাউন্ট, যেটা নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্টটা ওপেন করার জন্য দে শুড অলসো বি অ্যালাউড টু ব্রিং দ্য মানি ইন, টেক দ্য মানি আউট, লাইক অ্যাজ এনি আদার ফরেন ইনভেস্টার্স, এবং ইন্ডিভিজুয়াল শুড বি ট্রিটেড অ্যাজ দ্য কর্পোরেট। এইগুলো যদি ফ্যাসিলিটেট করতে পারি, আই এম শিওর দ্যাট আমরা একটা সার্চ দেখতে পারবো ফ্রম দ্য নন রেসিডেন্ট ইনভেস্টার্স, ফ্রম নন রেসিডেন্ট বাংলাদেশি ইনভেস্টার্স। প্রতিবারই বাজেট প্রস্তাবের সময় এআইটি নিয়ে আপনারা কথা বলেন। এইবার এআইটি নিয়ে একটা কথা বলেছে, যারা এআইটি যেটা দেওয়া হবে সেটা অগ্রিম কর হিসেবে পরবর্তীতে অ্যাডজাস্টের সুযোগ থাকবে। এটা কি আপনি ইতিবাচক হিসেবে দেখছেন? ইটস এ গ্রেট রিলিফ, গ্রেট। কারণ আপনার এই যে ধরেন এআইটি যেটা কাটা হতো, তারপর দেখা যেত দিনের শেষে, বছর শেষে আমি ফর হোয়াট এভার রিজন আই এম এট লস, কিন্তু আমার থেকে যেটা এআইটি কেটে হচ্ছে আমার, তো সেখানে তো আমি কর্পোরেট ট্যাক্স পেয়েবল হই না, কিন্তু এআইটি যেটা কাটা হচ্ছে সেখানে কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো এটা এক ধরনের ইটস এ ভেরি আই উড সে জুলুম পর্যায়ে চলে যায়। আমি ব্যবসা করতে পারিনি, লস করছি, দেয়ার কুড বি 10 ডিফারেন্ট রিজনস, বাট ট্যাক্সের নিয়মটাই হচ্ছে যে আমি তো আমার প্রফিটের উপরে ট্যাক্সটা দেবো।
লসের উপর দেবো না, কিন্তু আমি লস নিয়েও ট্যাক্স দিচ্ছি বছর পর বছর, বিশেষ করে ধরেন ব্রোকারেজ কমিউনিটিতে দিয়ে আসছে। কারণ এটা যদি ইমপ্লিমেন্ট হয় আমরা আশা করবো যে আমাদের যে এআইটিটা কাটা হয় বছর শেষে আমাদের এটা কর্পোরেট ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, মানে রিটার্নও আমরা চাচ্ছি না, অ্যাডজাস্ট হবে, যে আমার যদি দেখা যাচ্ছে যে আমার কোনো কারণে লস হয়েছে বা আমি বেশি দিয়ে দিয়েছি, নেক্সট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড হবে, বাট অ্যাটলিস্ট এই সুযোগটা দেওয়া উচিত। সো এটা এই যে আমরা আপনার কস্ট অফ ডুইং বিজনেস যেটা, সেটাতে কিন্তু এটা একটা মাইল ফলক। বাজেটটা কেমন হয়েছে, রবিবার একটা ট্রেড হবে, সেই ট্রেডে বিনিয়োগকারীরা এই বাজেটকে নিয়ে একটা রিয়াকশন দেবে। আপনার কি মনে হয় যে মানে যে বাজেট হয়েছে তাতে আসলে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাজারে আপনি কি দেখতে পাচ্ছেন? মানে ধরেন 1-2 সপ্তাহ বাজার প্রজেক্ট আমি করতে চাই না, আমার কথা হচ্ছে বাজারটা দিয়েছে 1 বছরের জন্য। তো আগামী 1 বছর কেমন আমরা আশা করি? আমরা আশা করি যে আমরা ধরেন ভলিউমটা ডাবল করার জন্য, মানে এখন ধরেন আমরা অন অ্যাভারেজ 1100-1200 কোটিতে যাচ্ছে অ্যাভারেজ, এটা গত 1 মাস ধরে, এটা আমরা চাচ্ছি 2000 কোটির উপরে নিয়ে যেতে, এবং T+1 যদি যায় এটা 3000 কোটি টাকা যাবে। 3000 কোটি টাকা যেটা গেলে যেটা হবে কি, এটা ফর দ্য মার্কেট ইন্টারমিডিয়েট যেটা সাস্টেনেবল হবে, স্টক এক্সচেঞ্জের জন্য হবে। স্টক এক্সচেঞ্জই তো ধরেন তার নিজস্ব ইনকামে চলতে পারছে না। হ্যাঁ, তো এই যে ধরেন ইন্ডাস্ট্রিটা যদি না চলে তাহলে আপনার মার্কেট গ্রোথ আনবেন কীভাবে? তো এই আগামী 1 বছর আমরা আশা করছি যে এগুলির পজিটিভ ইম্প্যাক্ট হবে, যে মার্কেট ভলিউমটা বাড়বে। বাট অবশ্যই আমরা আবারও বলবো যে কর্পোরেট যে ট্যাক্সটা, সেটা একটা ইনসেন্টিভ দেওয়া হোক ফর দ্য নন লিস্টেড বিগ কোম্পানিজ টু বিকাম লিস্টেড, যে সেখানে আমরা নতুন কিছু, মানে আমাদের মার্কেটের ডেপটা ব্যাপ্তিটা বাড়াতে হবে। সেটা বাড়ানোর জন্য যদি 2-1টা জিনিস আরও আনা যায়, তাহলে আমরা 1 বছর আমরা আশা করবো যে উড বি এ ভেরি গুড ইয়ার ফর দ্য ক্যাপিটাল মার্কেট। বাজেটের বাইরে আমরা একটু প্রশ্ন করি, নতুন বিএসসিসি এসেছে, চেয়ারম্যান এবং 3 জন কমিশনার এসেছে। এই যে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে দিয়ে তারা যারা আসলেন, বাজারের জন্য আপনারা আসলে এই নতুন বিএসসিসি রিফর্মকে কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে যে এই গভর্নমেন্টের একটা কমিটমেন্ট ছিল যে দ্য এন্টায়ার এসএসসি উইল বি ওভারহল, হ্যাঁ, যে রিকনস্টিটিউট করা হবে, এবং রিকনস্টিটিউশনটা হয়েছে। 3 জন কমিশনার নেওয়া হয়েছে, 1 জন চেয়ারম্যান, আরেকজন কমিশনার নেওয়া হবে খুব শিগগিরই। প্রথম হচ্ছে যে ওনারা আসার পরে খুব একটা সময় পায়নি, কিন্তু 2টা জিনিস আমরা নোটিস করেছি। একটা হচ্ছে যে ওনারা প্রথম দিনই বলেছে যে মানে গভর্নেন্সটা ওনারা এনশিওর করবে। এটা দিস ইজ দ্য প্রায়োরিটি, দিস শুড বি দ্য প্রায়োরিটি। আমি যতই বলি যে মার্কেট আমি এগিয়ে নিয়ে যেতে চাই, ডেভেলপ করতে চাই, যেখানে আপনি ইউ অ্যাজ এ ইনভেস্টর আপনার ইনভেস্টমেন্টের প্রোটেকশনটা না হয়, আর ততদিন পর্যন্ত এই মার্কেটকে আসলে সামনে নিয়ে যাওয়া মুশকিল। কারণ এখানে আপনি যদি, যেটাকে আমরা বলি প্রতারিত হন, আপনি বিনিয়োগকারী প্রতারিত হন বারবার, তাহলে তো আপনি মার্কেটে আসবেন না। এটারই তো আস্থার সংকট। তো এটা ওনারা প্রথমে বলেছেন। সেকেন্ড ইস্যু বলেছেন যে মার্কেটকে মার্কেটের মতো ওনারা চলতে দিবেন। এটা একটা এক্সট্রিমলি ওভার রেগুলেটেড মার্কেট, যেমন ধরুন ফ্লোর প্রাইস পৃথিবীর কোথাও নাই। এটা আমরা কোত্থেকে আসলো আমরা জানি না, কিন্তু ফ্লোর প্রাইসটা ফর নো রিজন গত 2 বছর ধরেও 2টা স্টকের উপর রেখে দিল, কিন্তু ইন্টারন্যাশনালি উই আর ভিউড এজ এ নন কমপ্লায়েন্ট মার্কেট। কারণ আপনি মানে মার্কেট প্রাইস রেগুলেট করতে পারেন না, কিন্তু 2টা স্টকে রেগুলেট করা ছিল। তো এটার একটা ফিয়ার ছিল যে আপনার আবার যদি মার্কেট কোনো কারণে ইফ ইট গোজ ডাউন দেন দ্য ফ্লোর প্রাইস উইল কাম ব্যাক এগেন। তো ওনারা এনশিওর করেছে যে ফ্লোর প্রাইস ইজ হিস্ট্রি, এটা আর আসবে না। এবং যে 2টা স্টকে ছিল এই 2টা স্টক থেকে উঠিয়ে দিয়েছে। আপনি ইউ হ্যাভ সিন দেয়ার ইজ নো রিয়াকশন, রাদার দেয়ার ওয়াজ এ পজিটিভ রিয়াকশন ইন দ্য মার্কেট। তো এই যে ধরেন মার্কেটকে মার্কেটের মতো চলতে দেওয়া, ডিরেগুলেট করা, যেটা বারবার আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলছেন, হ্যাঁ, যে এইগুলি যদি এনশিওর করতে পারে যে স্টক এক্সচেঞ্জকে এম্পাওয়ার করা, আইপিও ফ্যাসিলিটেট করা, আপনার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, লিস্টেড কোম্পানি যারা আছে তাদের গভর্নেন্সটা এনশিওর করা, মার্কেট ইন্টারমিডিয়েটসদের বিহেভিয়ারটা ঠিক করা, তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে দে উইল বি সাকসেসফুল। আমরা শেষ করতে চাই, শেষ করার আগে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি? বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যেটা বলবো যে ধরেন এখানে সবচেয়ে বেশি প্রতারিত হয় কিন্তু বিনিয়োগকারীরা, এবং আমাদের আনফরচুনেট ইভেন্ট হচ্ছে যে আমরা কোনোভাবে এটা থেকে রক্ষা করতে পারি না। তো আমরা সবসময় বলবো যে আপনার মানে আমাদের মার্কেটটা যেভাবে চলে সেটা হচ্ছে আমরা যেটা বলি যে মানে গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ, এটা ধরেন এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার মানে ইউর ইনভেস্টমেন্ট ইজ ইউর ডিসিশন। তা আপনাকে মানে বুঝতে হবে যে ইটস এ ট্রানজিশনাল টাইম, ইটস এ চেঞ্জিং সিনারিও। যে এখন নতুন কমিশন যে আসছে, যে কথাগুলো ওনারা বলেছেন যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন দ্য রাইট স্টকস। যে নট নেসেসারি যে আপনি প্রতিটা ইনভেস্টমেন্টে প্রফিট করবেন,
বাট ইউ হ্যাভ টু বি ভেরি মাইন্ডফুল দ্যাট ওয়ার ইউ আর ইনভেস্টিং ইন। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে বাজেট যেটি হয়েছে এটা মানে বাজেটের মধ্যে পুঁজিবাজার যে একটা গুরুত্ব পেয়েছে সেটাকে তারা খুব ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাদের কথা হচ্ছে যে লিস্টিং এবং নন লিস্টিং কোম্পানির মধ্যে যে কর্পোরেট কর হার আছে সেই জায়গায় কিছুটা পরিবর্তন নিয়ে আসলে বাজারে একটা বার্তা যেত, যাতে নতুন এবং ভালো কোম্পানি যারা আছেন তারা হয়তো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতো। কারণ তারা বলছেন যে পুঁজিবাজার আসলেই বিনিয়োগ করার মতো স্টকের এখন সংকট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে এই রিলিফের জন্য আসলে ভালো কোম্পানি লিস্টিং খুব জরুরি। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।